नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब एकदम नतून धरनेर सजने शाकेर रेसिपि। बाड़ीते थाका मात्र कयेकटा उपकरण दिएई तोमरा एई रेसिपिटा बानिये निते पारो। गरम भातेर साथे खेते किन्तु अपूर्व लागे। सजने शाक तो साधारणत आमरा भाजा करेई खाई, तबे एकबार जोदि एई रेसिपिटा बानाओ ताहले किन्तु बार बार एई रेसिपिटा बानाबेई, एटा आमी तोमादेर कथा दिलाम। तबे बंधुरा बाड़ीते अवश्यई एकबार हलेओ सजने शाकेर एई रेसिपिटा बानिये आमाय कमेंट करे जानाते भुलो ना किन्तु रेसिपिटा तोमादेर केमन लागलो। ताहले चलो बंधुरा रेसिपिटा देखे नेওয়া যাক। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले आमी कि पद्धतिते रेसिपिटा बानालाम बा कि मशलार ऐड करलाम सेटा तोमरा मिस करे जाबे, तखन हयतो रेसिपिटा खेते एतटा भालो हबे ना। एखाने आमी प्रथमेई किछु सब्जी केटे निয়েছি। এইদিকে সজনে শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু শাকটা ছোট ছোট করে কুচিও করে নিতে পারো, তবে এখানে আমি শাকটা অল্প একটু খাবার সোডা দিয়ে সেদ্ধ করব। এই জন্য আর কুচি করার দরকার নেই, এমনিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটি পরিমাণে খাবার সোডা। জলটা ফুটে উঠেছে, এরপর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা সজনে শাক। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে শাকটা সেদ্ধ করে নেব। এখানে কিন্তু খাবার সোডার পরিমাণ খুব বেশি দিও না, তখন শাকটা একদম গলে যেতে পারে। প্রথমে একদম অল্প পরিমাণে দিও, তারপর যদি মনে হয় যে সেদ্ধ হতে অল্প একটু লাগবে খাবার সোডা, তখন চাইলে কিন্তু তোমরা আবারও সামান্য একটু দিতে পারো। একদম 1 চিমটি করে ব্যবহার করো। বেশ অনেকটা দেখো শাকটা নরম হয়ে গেছে, বেশ কিছুটা জল বেরিয়েছে। তোমাদের এখানে আমি শাকটা একটু চেপে দেখিয়ে দিই। এখানে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি, তার কারণ শাকটা জলটা ঝরিয়ে নেব সেদ্ধ হওয়ার পর। এখানে তোমরা যারা একটু শক্ত শাক খেতে পছন্দ করো তারা চাইলে শুধু লবণ দিয়েও শাকটা সেদ্ধ করে নিতে পারো, তবে একটু খাবার সোডা দিলে কি হয় সময়টা কম লাগে আর সহজেই শাকটা নরম হয়ে যায়। এরপর এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, শাকটা ঢেলে নিয়েছি যাতে পুরো জলটাই খুব ভালোভাবে ঝরে যায়। শাকটা কিন্তু একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করতে হবে। শাকটার জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি অল্প একটু নর্মাল টেম্পারেচারের জল দিয়ে শাকটা ধুয়ে নিয়েছিলাম, যাতে শাকের যে একটা তেতো ভাব থাকে সেটা যেন বেরিয়ে যায়। এরপর কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে সরষের তেল গরম করে দিয়ে দিয়েছিলাম 5-6 কোয়ার মতো রসুন কুচি। রসুনটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি জল ঝরিয়ে রাখা শাক। শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি। শাকের তো জলটা ফেলে দিয়েছি, আর তোমাদের বললাম যে রুম টেম্পারেচারের জল দিয়ে শাকটা একটু ধুয়ে নিয়েছিলাম, এই জন্য কিন্তু একদম লবণটা বেরিয়ে গেছে। এই জন্য স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি, যাতে শাকের তেতো ভাবটা আরও ভালোভাবে চলে যায় আর একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এরপর নাড়াচাড়া করে শাকের জলটা দেখো খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। শাকটার মধ্যে আর একটুখানিও জল নেই। এরপর চলো আমি একটা অন্য কড়াই বসিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম 1/2 চামচেরও একটু কম পরিমাণে সাদা সর্ষে আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে পোস্ত, একটা কাঁচা লঙ্কা। এরপর এগুলো সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু বড়ি। বড়িটা দিয়ে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। তবে তোমাদের কাছে যদি বড়ি না থাকে তাহলে চাইলে কিন্তু বড়িটা বাদ দিয়েও রেসিপিটা বানানো যেতে পারে, কোনো অসুবিধে নেই। বড়িটা বেশ লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে, আর আমি তেলের ব্যবহার করব না। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি অল্প একটু কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর প্রায় 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব।
এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, তার কারণ সবজি ভাজতে ভাজতেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর এখনই যদি পেঁয়াজটা বেশি ভেজে নিই তখন কিন্তু পেঁয়াজটা সবজি ভাজতে ভাজতে পুড়ে যাবে। এরপর দিয়ে দিয়েছি কয়েকটা কেটে রাখা কুঁদরি, পটল আর ছোট্ট সাইজের একটা আলু। এখানে চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি দিতে পারো। সবজির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সবজিটা ভেজে নেব। তবে এমনভাবে সবজিটা ভাজবো একটু সময় নিয়ে, যাতে সবজিটা ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় আর সুন্দর লালচে রঙও ধরে যায়। এই রেসিপিটার মধ্যে আমি কুঁদরি, আলু আর পটলের ব্যবহার করেছি, তার কারণ আলু বা কুঁদরি, পটল এগুলো দিয়ে কিন্তু আমরা পোস্ত বানাই। আজকে আমি একটু সেমভাবেই পোস্তটা একটু অন্যভাবে বানাচ্ছি। একদম 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো কিন্তু আমরা সাধারণত শাক রান্নাতে দিই না, যদিও এটা আমি একটু চচ্চড়ির মতো করে বানাচ্ছি, এই জন্যই কিন্তু একটু হলুদের গুঁড়োর ব্যবহার করলাম। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি, একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছিলাম। টমেটোটা মাঝখানটায় দিয়ে ওপর থেকে সবজিগুলো চেপে দিলাম, যাতে সহজেই টমেটোটা নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো টমেটোটা কিন্তু সুন্দরভাবে একদম গলে গেছে, সবজির সাথে কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে, আর সবজির মধ্যে হালকা একটা লালচে রঙও ধরে গেছে, সুন্দরভাবে সবজিটা সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপর এই মশলাটা কিন্তু ভালোভাবে এখনই শুকিয়ে নিতে হবে। এখানে আমি ঝালের পরিমাণ অনুযায়ী 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। তবে রেসিপিটার মধ্যে হলুদের গুঁড়ো ছাড়া আর অন্য কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার হবে না। এমনিতেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। এরপর দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর জলটা নেই, আর মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে ভাজাও হয়ে গেছে। রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে, তার কারণ এখানে পোস্তর পরিমাণ বেশি আর সর্ষের পরিমাণ খুবই কম রয়েছে। যখন খুব ভালোভাবে মশলার জলটা শুকিয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা শাক। তবে এখানে আমি পুরো শাকটা ব্যবহার করিনি, অর্ধেকেরও একটু কম পরিমাণে শাকের ব্যবহার করেছি, তার কারণ বেশ অনেকটা শাক হয়ে গেছিলো। কিছুটা শাক রেখে দিয়েছিলাম ভাজা, যাতে ওই ভাজাটা খাওয়া যায়, আর কিছুটা শাক এইভাবে রান্না করে নিলাম। খেতে কিন্তু দারুণ লেগেছিল এই রেসিপিটা। এরপর নাড়াচাড়া করে আবারও প্রায় 2-3 মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একদম দেখো তোমাদের আমি আবারও বলছি, জল থাকা অবস্থাতে কিন্তু শাক দেবে না, তখন শাকের মধ্যে জলটা আবারও যদি চলে যায় তখন কিন্তু খেতে এতটা ভালো লাগবে না। একদম ঝরঝরেভাবে রেসিপিটা রেডি হয়েছে, আমি রেসিপিটা নামিয়ে নিলাম। তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাতের সাথে দারুণ লাগে এই রেসিপিটা, একদম নতুনত্ব ধরনের, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করবে। সজনে শাকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।